গত 15 বছর দ্বারা রাষ্ট্রকে নানানভাবে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে। তারা তো কোনোভাবেই এই পরিবর্তনটা মানতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নাই। যে পরিস্থিতি চলছে আসলে এখন যে জনগণই হাতে আইন তুলে নিচ্ছে, মানে তাদের কাছে মনে হচ্ছে না যে তারা গ্রেফতার হতে পারেন, তাদের বিচার হতে পারে, এমন একটা আবহাওয়া আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং এই গতকালের ঘটনাও নিশ্চয়ই আপনি জানেন, দুটো বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তার আগেও এরকম করে মারা হয়েছে। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা গিয়েছে, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। আসলে কোথায় সংকট? একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিটিএ হত্যাকাণ্ড এত নৃশংস এবং এটা পুরা জাতিকে নাড়া দিয়েছে। আপনি যেমনটি বলছিলেন, অতীতে যারা এসব ঘটনা ঘটিয়েছে গত 15 বছরে, তাদের তো একটা ব্র্যান্ডিং ছিল যে ছাত্রলীগ, সব জায়গায় বুয়েট থেকে শুরু করে বিশ্বজিৎ, সব কিছুই আমরা দেখেছি কীভাবে কুপিয়ে কুপিয়ে মারা হয়, সারা রাত কষ্ট দিয়ে মারা হয়। স্বাভাবিকভাবে আমরা তো আশা করেছিলাম যে এইগুলো থেকে জাতি মুক্ত হয়েছে। যদিও আমি এই দুটা ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে চিহ্নিত করব, কারণ সরকার আসলে এখনও তারা তাদের জায়গায় দৃঢ়ভাবে বসতে পারে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে নাই। পুলিশ বাহিনীর মধ্যে যারা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার ছিল আমরা জানি, কেউ কেউ কাজে যোগদান করে নাই, আবার যারা যোগদান করেছে তারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায়তারা করছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটে যাবে, এটা তো সরকারের বিবেচনার মধ্যেই ছিল না, সাধারণ মানুষের মধ্যে তো নাই। আর এখানে কোনো ছাত্র সংগঠন এই ঘটনা ঘটিয়েছে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, যদিও শহীদুল্লাহ হলে যেটা হয়েছে সেখানে ছাত্রলীগ নামদারি কেউ কেউ থাকতে পারে। এবং দুইটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বলেছে কাউকে ছাড়তে হবে না, সবাইকে তারা আইনের আওতায় আনবে। এবং ইতিমধ্যেই শহীদুল্লাহ হলে যারা সম্পৃক্ত ছিল তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করেছে। তবে জাহাঙ্গীরনগরে গ্রেপ্তার করে নাই, কিন্তু তারা কমিটি করেছে, কমিটি করে কয়েকজন ছাত্রকে বোধহয় সাময়িক বহিষ্কার করেছে। আর ইতিমধ্যে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন তিনি তো বক্তব্য দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এইসব বিষয়ে খুবই অনড় অবস্থানে থাকবে বলে তারা জাতিকে আশ্বস্ত করেছে। এখন এর পাশাপাশি আজকে আবার দেখলাম ওই পার্বত্য অঞ্চলে দিঘিনালায় সেখানেও বাড়িঘরে হামলা এবং হত্যাকাণ্ড হয়েছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এখনও পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নাই, এবং এই ধরনের ঘটনা সামনে আরও ঘটবে। আমরা জানি যে এত বড় একটা ছাত্র অভ্যুত্থানের পরে যেটাকে বলা হচ্ছে প্রতি বিপ্লব করার মতো শক্তি মাঠে আছে, এবং তারা কিন্তু বসে নাই। এবং গত 15 বছর দ্বারা রাষ্ট্রকে নানানভাবে জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে। তারা তো কোনোভাবেই এই পরিবর্তনটা মানতে পারছে না। যদিও
ফ্যাসিস্ট সরকারের যিনি সর্বোচ্চ পর্যায়ে ছিলেন শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনিও নানানভাবে বিদেশের মাটিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের ভাবতে হবে যে মাত্র 40-45 দিনের একটা সরকার এবং কী পরিস্থিতিতে তাদেরকে দায়িত্ব নিতে হলো, আমরা এদেরকে সময় দিতে চাই। হ্যাঁ, আমরা সবাই যদি নেতিবাচক কথাগুলো বলি তাহলে তো এই সরকারকে আমরা তো আরও ব্যতিব্যস্ত রাখবো। তারা কি শুধু রাজনীতিবিদদের কথা নিয়ে থাকবে, না যারা নানান জায়গায় থেকে নানান অপশক্তিগুলো প্রশাসনে বা আইনশৃঙ্খলা বাহিনীতে, এমনকি আমাদের বিচার বিভাগও যে সমস্ত ঘটনাবলী অতীতে ঘটেছে সেগুলো ঘটানোর জন্য লোক কিন্তু বসে আছে নানান জায়গায়। তো সামগ্রিক পরিস্থিতিতে আমার মনে হয় এই সরকারকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি বলছেন সেনাবাহিনী নামিয়েছে, না নামেই উপায় কি? এটা তো আমার তো ইচ্ছা ছিল প্রথম দিক থেকে নামানো, নামিয়েছে কিন্তু ওই ম্যাজিস্ট্রেটে পাওয়ারটা দেয় নাই। এখন দিয়েছে তো, এখন হ্যাঁ, এটা তো কোনো নতুন না। আমরাই তো বিরোধী দলে থাকতে নানান সময় বলেছি সেনাবাহিনী নামানো হোক, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। বিশেষ করে আমরা যখন 2018-তে নির্বাচনে গেলাম অপোজিশনে, তখন দেওয়া হয়নি। হ্যাঁ, তখন তো আমরা এইসব দাবি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য সে সময় দেওয়া হয় নাই।